প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। দশম শ্রেণীর শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। শিক্ষার্থীরা, আমরা আজকে জলবিদ্যুৎ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি আমরা শুরু করব আজকে। জলবিদ্যুৎ কি? আমরা এর আগে স্থির বিদ্যুৎ পড়েছি, আজকে জলবিদ্যুৎ পড়ব। স্থির বিদ্যুৎ আমরা বলেছিলাম যে বিদ্যুৎ যে স্থানে তৈরি হয় সে স্থানে স্থির থাকে, তাকে স্থির বিদ্যুৎ বলা হয়। তাহলে আজকে যদি আমরা বলি জলবিদ্যুৎ কি, জলবিদ্যুৎ কি আমরা সেটা অবশ্যই বলতে পারি যে বিদ্যুৎ এক জায়গা থেকে আরেক জায়গায় চলাচলে সক্ষম, অর্থাৎ মুভ করতে পারে, চলাচল করতে পারে, এই ধরনের বিদ্যুৎকে আমরা বলতে পারি জলবিদ্যুৎ। জলবিদ্যুৎ সৃষ্টির একটি প্রধান যে কারণ সেটি হচ্ছে মুক্ত ইলেকট্রন। কোনো পরিবাহীর মধ্যকার মুক্ত ইলেকট্রনের মাধ্যমেই কিন্তু জলবিদ্যুতের সৃষ্টি হয় বা বিদ্যুৎ চলাচল করে। অর্থাৎ যে বস্তুর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না সে কিন্তু জলবিদ্যুৎ পরিবহনে সক্ষম নয়, আর যে বস্তুতে মুক্ত ইলেকট্রন রয়েছে সে জলবিদ্যুৎ পরিবহনে সক্ষম। যেমন আমরা পরিবাহীর কথা বলতে পারি। পরিবাহীর মধ্যে রয়েছে লোহা, তামা, সোনা, রূপা। এছাড়া কিছু অর্ধপরিবাহীও আছে যাদেরকে তাপমাত্রা বৃদ্ধি করলে এরা পরিবাহীর মতো আচরণ করে এবং তারপর তাদেরকে দিয়ে পরিবহন করানো যায়, বিদ্যুৎ পরিবহন করানো যায়। তাহলে আজকে আমরা সেই জলবিদ্যুৎ নিয়ে আলোচনা করব। আজকে শুরুতেই রয়েছে বিদ্যুৎ প্রবাহ। বিদ্যুৎ প্রবাহটা কি? আমরা বলতে পারি যে চার্জের প্রবাহ বা আধানের প্রবাহই হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। যখন কোনো একটি বস্তুতে কিছু পরিমাণ চার্জ সঞ্চিত আছে, মনে করি একটি বস্তু, এতে বেশ কিছু চার্জ, আমরা এখানে নেগেটিভ চার্জ দেখতে পাচ্ছি, সঞ্চিত আছে। এবার একটি পরিবাহী তার দ্বারা এই বস্তুর সাথে বি বস্তুকে সংযুক্ত করে দেব। যদি সংযুক্ত করা হয় তাহলে এই পরিবাহী তারের মাধ্যমে এই ঋণাত্মক আধানগুলো বা মুক্ত ইলেকট্রনগুলো বিতেও আস্তে আস্তে চলে যাবে। এবং কতক্ষণ যাবে? যতক্ষণ না দুইজনের চার্জের পরিমাণ সমান হবে। অর্থাৎ যদি এই বস্তুতে 50টি ইলেকট্রন থাকে তাহলে এইটি সংযোগ দেওয়ার পরে এটি কিন্তু ভাগ হয়ে যাবে। ভাগ হয়ে ঠিক সমপরিমাণ, অর্থাৎ এখানেও 25টি ইলেকট্রন এবং এখানেও 25টি ইলেকট্রন আসবে। যতক্ষণ দুজনের আধানের সমান না হয় ততক্ষণ এই প্রবাহটা চলতে থাকবে। এটিই হচ্ছে তড়িৎ প্রবাহ। অর্থাৎ একটি একক সময় একটি পরিবাহীর মধ্যে থেকে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকেই আমরা বলতে পারি তড়িৎ প্রবাহ। আমরা যদি তড়িৎ প্রবাহকে আই দিয়ে প্রকাশ করি, আমরা লিখতে পারি আই ইকুয়াল টু কিউ বাই টি। কিউ হলো আধান, কিউ হলো যে পরিমাণ কাঙ্ক্ষিত আধান সেটি, টি হচ্ছে সময়। যখন আমরা টি দিয়ে এটাকে ভাগ করছি তখন সেটি একক সময় হয়ে যাচ্ছে। অর্থাৎ একক সময় কোনো পরিবাহী কর্তৃক যে পরিমাণ আধান পরিবহন করা হয় সেটিই হচ্ছে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ। এটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি এবং এর একক হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার একজন বিজ্ঞানী এবং তার নাম অনুযায়ী এটি বড় হাতে এ দিয়ে শুরু, অ্যাম্পিয়ার। তাহলে আমরা অনেক কিছু আজকে দেখলাম। সেটি হচ্ছে তড়িৎ প্রবাহ হচ্ছে কি? তড়িৎ প্রবাহ আধানের প্রবাহ। তড়িৎ প্রবাহ বা বিদ্যুৎ প্রবাহ সেটি বলবো আধানের প্রবাহ। কতক্ষণ প্রবাহ চলতে থাকবে? যতক্ষণ না দুটি বস্তুর মধ্যে আধানের পরিমাণ সমান হবে। শিক্ষার্থীরা, আমাদের মাথায় রাখতে হবে এই নীতি কিন্তু, এই যে পদার্থবিজ্ঞানের এই নীতি, সমতার নীতি, তিনটি ক্ষেত্রে ফলো করা হয়। একটি হচ্ছে তাপ, থার্মোডাইনামিক্স। তাপের ক্ষেত্রে যতক্ষণ না দুটি বস্তুর তাপমাত্রা সমান হবে ততক্ষণ দুটি বস্তুতে তাপের আদান প্রদান চলতে থাকে। একটি হচ্ছে আধান, যতক্ষণ না দুটি বস্তুর আধান বা বিভব সমান হবে ততক্ষণ দুটি বস্তুর মধ্যে বিভব বা আধানের আদান প্রদান চলতে থাকে। এবং আরেকটি হচ্ছে তরল বা ফ্লুইড, যতক্ষণ না দুটি সারফেসের তরল বা ফ্লুইড সমান লেভেলে আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের মধ্যে ফ্লুইডের আদান প্রদান চলতে থাকে। তাহলে আমরা দেখলাম তড়িৎ প্রবাহ কি? তড়িৎ প্রবাহ হচ্ছে ইলেকট্রনের প্রবাহ যা
উচ্চ স্থান থেকে নিম্ন স্থানে গমন করে, উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে গমন করে, এবং যতক্ষণ না সেটি সমান হয় ততক্ষণ এই প্রবাহটি চলতে থাকে। সমান হয়ে গেলে প্রবাহ বন্ধ হয়ে যায়, সমান হয়ে গেলে আর কোনো প্রবাহ এখানে চলবে না, কারণ এদের মধ্যে কিন্তু পোটেনশিয়াল সমান হয়ে গেছে। পোটেনশিয়াল মানে বিভব, দুইজনের বিভব সমান, বিভব পার্থক্য শূন্য, তাই এখানে কোনো তড়িৎ প্রবাহ থাকবে না। অর্থাৎ বিভব পার্থক্য শূন্য হলে তড়িৎ প্রবাহ থাকবে না। যখন v = 0 হয়ে যাবে, বিভব পার্থক্য শূন্য হয়ে যাবে, তখন আর I থাকবে না, I থাকবে না, মানে তড়িৎ প্রবাহ আর চলবে না। এটি মাথায় রাখতে হবে আমাদের। তাহলে এটি আমরা ডিটেলসে বললাম তড়িৎ প্রবাহ সম্পর্কে। এরপরে আমরা যাব যে বিভব পার্থক্য এবং তড়িৎচালক শক্তি কি সেটি নিয়ে। আমাদের এই বইটিতে কিছু টপিক আগের বইয়ের থেকে একটু এলোমেলো করে সাজানো রয়েছে। আগের বইতে এই টপিকটি ছিল তড়িৎ বর্তনীর পরে, আর এখন রয়েছে এটি তড়িৎ বর্তনীর আগে। এই টপিকটি হচ্ছে তড়িৎচালক শক্তি এবং বিভব পার্থক্য। তড়িৎচালক শক্তি বোঝার জন্য অবশ্যই আমাদের একটি বর্তনী বুঝতে হবে। বর্তনী কি? বর্তনী হচ্ছে তড়িতের চলার পথকে বলা হয় বর্তনী। তড়িতের চলার পথ হচ্ছে বর্তনী। তো আমরা একটা বর্তনী সহ একটা যন্ত্র আঁকি, দেখি কেমন হয়। খুব সহজ এবং সংক্ষিপ্ত একটি সরল বর্তনী আঁকবো। তোমরা ক্লাস 8-এ অসংখ্য বর্তনী এঁকেছো। শিক্ষার্থীরা আমরা খুব সরল একটি বর্তনী এঁকেছি, খুবই সরল। তোমরা কিন্তু ক্লাস 8-এ এর আগের ক্লাসে তোমরা অনেক জটিল বর্তনীও দেখেছো, সমান্তরাল বর্তনী, শ্রেণী বর্তনী। কিন্তু সহজ একটি সরল বর্তনী, যেখানে একটি চাবি আছে, একটি বাল্ব আছে, একটি ভোল্ট আছে, এখানে ভোল্টেজ আছে, এখানে একটা ভি ভোল্টেজ আছে। ভোল্টেজ মানে এখানে হচ্ছে আমরা একটা উৎস দিয়েছি, তড়িৎ উৎস, যার একটা নিজস্ব বিভব শক্তি রয়েছে। শিক্ষার্থীরা, তাহলে আমাদের প্রথম যে কথাটি রয়েছে এটি হচ্ছে তড়িৎ চালক শক্তি। খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, ইলেকট্রোমোটিভ ফোর্স। তড়িৎ চালক শক্তিটি কি? মনে করো আমি একটি বিন্দু এখানে ধরে নিচ্ছি, এ বিন্দু, এটি একটি বিন্দু, এ বিন্দু। আমি একটি একক ধনাত্মক আধানকে এই এ বিন্দু থেকে শুরু করে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার এ বিন্দুতে ফেরত আনবো। এ বিন্দু থেকে শুরু করে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার এ বিন্দুতে ফেরত আনবো। তাহলে আমাকে যে পরিমাণ কাজ করতে হবে, অর্থাৎ এই উৎস কর্তৃক যে পরিমাণ কাজ করতে হবে, সেটি হচ্ছে তড়িৎচালক শক্তি। এটাকে বলা হয় ইএমএফ। এটাকে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ বলা হয়। আবার বলি শিক্ষার্থীরা, খেয়াল করো, যদি একটি একক ধনাত্মক আধানকে বর্তনীর কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করে উৎসসহ সমস্ত বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে এই উৎসের যে কৃত কাজ, সেটি হচ্ছে ওই উৎসের তড়িৎচালক শক্তি বা ইএমএফ। একটি একক ধনাত্মক আধানকে বর্তনীর একটি নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করে উৎসসহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে উৎস কর্তৃক যে পরিমাণ কাজ সম্পন্ন হয়, সেটি হচ্ছে এই বর্তনী তড়িৎচালক শক্তি বা ইএমএফ। অর্থাৎ একক ধনাত্মক আধানটিকে এই উৎসের রোধটিকেও, উৎসের যে বাধা তাকেও কিন্তু তার সম্মুখীন হতে হবে। এই বর্তনীর মধ্যে দিয়ে চলার সময় সে বাধা পাবে, তারও সম্মুখীন হতে হবে। এই বাল্বের মধ্যে দিয়ে চলার সময় যে সে বাধা পাবে, তারও সম্মুখীন হতে হবে। সমস্ত বর্তনী ঘুরে কাজ করে তারপরই তাকে আবার এই বিন্দুতে ফেরত আসতে হবে। এবার যদি আমি বলি বিভব পার্থক্য কি? বিভব পার্থক্যটা কিন্তু এর থেকে একটু সহজ। যদি আমি দুটি বিন্দু ধরি, এ বিন্দু আর বি বিন্দু, এ বিন্দু বি বিন্দু, আমার কিন্তু এখন আর সম্পূর্ণ বর্তনী নেই, দুটি বিন্দু ধরছি, এ বিন্দু। আমি যদি এখন বলি যে একটি একক ধনাত্মক আধানকে বর্তনীর বি বিন্দু থেকে এ বিন্দুতে আনতে এই উৎস কর্তৃক যে কৃত কাজ, সেটি হচ্ছে ওই উৎসের বিভব পার্থক্য। অর্থাৎ একটি একক ধনাত্মক আধানকে কিন্তু আমি বর্তনী সম্পূর্ণ ঘুরাইনি, শুধুমাত্র বি থেকে একটি নির্দিষ্ট বিন্দু বি থেকে এতে নিয়ে গেছি। অর্থাৎ দুইটি নির্দিষ্ট বিন্দুর মধ্যে আমি এটাকে কাজ করাচ্ছি। তাহলে এইবার যে কাজ সম্পন্ন হচ্ছে সেটি কিন্তু বিভব পার্থক্য। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু একক ধনাত্মক আধানকে পুরো বর্তনী ঘুরে আসতে হয়নি, বা পুরো বর্তনী ঘুরে আসার সমান কাজ করতে হয়নি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমি যদি বলি এই ক্ষেত্রে যে এটি হচ্ছে বিভব পার্থক্য বা ভোল্টেজ পার্থক্য, ডিফারেন্স, তাহলে
ভোল্টেজ ডিফারেন্স এবং ই এই দুটোর মধ্যে কে বড় হবে? আমি যদি সংক্ষেপে কে তড়িৎচালক শক্তি বলি আর এটাকে ভি বলি, বিভব পার্থক্য, তাহলে এই দুটোর মধ্যে কে বড় হবে? কাজের পরিমাণ কার বেশি হবে? নিশ্চয়ই ই এর বেশি হবে, কারণ ই হচ্ছে সম্পূর্ণ উৎস ঘুরিয়ে আনছে একটি একক ধনাত্মক আধানকে, ভি হচ্ছে দুটি নির্দিষ্ট বিন্দুকে ঘুরিয়ে আনছে, দুটি নির্দিষ্ট বিন্দুর মধ্যে কাজ। তাহলে আমরা বলতে পারি অবশ্যই একটি বর্তনীর, যে কোনো একটি বর্তনীর বিভব তড়িৎচালক শক্তি বিভব পার্থক্য থেকে অবশ্যই বড় হবে। আমরা মোটামুটিভাবে তড়িৎচালক শক্তি এবং বিভব পার্থক্যের মধ্যকার একটা পার্থক্য সম্পর্ক জানলাম। এরপরে আমরা জানবো পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী পদার্থ সম্পর্কে। একটু আগে আমি এই জিনিসগুলো আলোচনা করছিলাম, পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী পদার্থ। আমরা খুব সহজে যদি বলতে পারি, মানে বলি, তাহলে আমরা বলতে পারি যে প্রথমে আমরা অপরিবাহীতে যাই। অপরিবাহী, অপরিবাহী মানে আমি দেখতেই পাচ্ছি শব্দটি হচ্ছে পরিবাহী নয়, অপরিবাহী। অ মানে হচ্ছে ঋণাত্মক কথা বোঝানো হয়, অপরিবাহী মানে পরিবাহী নয়। যেমন কাঠ, কাঁচ, এই ধরনের পদার্থ যার মধ্যে মুক্ত ইলেকট্রন নাই তাদেরকে আমরা বলতে পারি অপরিবাহী। অপরিবাহীকে যদি আমি বিজ্ঞানের ভাষায় আরেকটু ডিটেলসে জানাতে চাই তোমাদেরকে, সেক্ষেত্রে আমরা বলবো, তোমরা নিশ্চয়ই জানো যোজনী ইলেকট্রন, তোমরা কেমিস্ট্রিতে পড়েছো, যোজনী ইলেকট্রন, পরিবহন ইলেকট্রন, অর্থাৎ পরমাণুর শেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলোকে বলা হয় যোজনী ইলেকট্রন, এটা তোমরা নিশ্চয়ই জানো। এবং যদি দু একটি পরমাণুর ইলেকট্রন এই যোজনী ইলেকট্রন থেকে ছিটে বের হয়ে যায় তাহলে সেইগুলোকে আমরা বলতে পারি মুক্ত ইলেকট্রন, যে মুক্ত ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে। আমরা যদি একটি ব্যান্ডের সাহায্যে, শক্তি ব্যান্ডের সাহায্যে এদের দেখতে পারি তাহলে আমরা লিখতে পারি, এটা একটা শক্তি ব্যান্ড, এই বরাবর হচ্ছে শক্তি ই। আমরা যদি বলি যে এটি হচ্ছে যোজন ব্যান্ড, একটি পরমাণু শেষ কক্ষপথের এটি হচ্ছে যোজন ব্যান্ড, আর এটি হচ্ছে পরিবহন ব্যান্ড। পরিবহন ব্যান্ড অবশ্যই যোজন ব্যান্ড থেকে বেশি শক্তি পেলে ইলেকট্রন পরিবহন ব্যান্ডে যায় এবং পরিবহন ব্যান্ডে ইলেকট্রনগুলো মুক্ত অবস্থায় অবস্থান করে, যারা মুক্ত ইলেকট্রন হিসেবে কাজ করে। তাহলে আমি এটাকে বলছি কি ব্যান্ড? এটাকে বলছি পরিবহন ব্যান্ড, যেখানে পরিবহন ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন থাকে, আর এটিকে বলছি যোজন ব্যান্ড। যদি আমি বিজ্ঞানের ভাষায় বা ফিজিক্সের ভাষায় অপরিবাহীর বর্ণনা দিতে যাই তাহলে বলবো যে সকল পদার্থের যোজন ব্যান্ড সম্পূর্ণ পূর্ণ এবং পরিবহন ব্যান্ড ফাঁকা, এবং যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে বিস্তর ফারাক, অর্থাৎ কোনো ইলেকট্রনের যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে যাওয়ার সম্ভাবনাই নাই, তাহলে এই ধরনের পদার্থকে আমরা বলতে পারি অপরিবাহী পদার্থ। আবার বলি, যার যোজন ব্যান্ড পূর্ণ, পরিবহন ব্যান্ড ফাঁকা এবং যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির বিশাল একটি ব্যবধান রয়েছে, এই ধরনের বস্তুকে আমরা বলতে পারি অপরিবাহী বস্তু। শিক্ষার্থীরা, এবার আমরা যাব অর্ধপরিবাহী বস্তুতে। অর্ধপরিবাহী বস্তুর ক্ষেত্রে আমরা কি বলতে পারি? অর্ধপরিবাহী বস্তু হচ্ছে, আমি কেবলই বললাম, যে সকল পদার্থের পরিবহন ক্ষমতা পরিবাহীর থেকে কম কিন্তু অপরিবাহীর থেকে বেশি, সে সকল পদার্থকে বলা হয় অর্ধপরিবাহী পদার্থ। অর্থাৎ সাধারণ তাপমাত্রায় এরা অপরিবাহীর মতো আচরণ করে, কিন্তু যদি কোনোভাবে তুমি তাপমাত্রা বাড়াও তাহলে এটি পরিবাহীর মতো আচরণ করবে। এই ধরনের পদার্থকে আমরা বলি অর্ধপরিবাহী পদার্থ, যেমন জার্মেনিয়াম, সিলিকন, এরা হচ্ছে অর্ধপরিবাহী পদার্থ। অর্ধপরিবাহী পদার্থ আমরা ঠিক একইভাবে যদি ব্যান্ড থেকে দেখতে যাই অর্ধপরিবাহী পদার্থের চেহারাটা কেমন হবে। অর্ধপরিবাহী পদার্থের এই যে যোজন ব্যান্ড, আমরা দেখতে পাচ্ছি যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড খুব কাছাকাছি থাকে, যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড খুবই কাছাকাছি থাকে। এটা হচ্ছে পরিবহন ব্যান্ড আর এটা হচ্ছে যোজন ব্যান্ড। অর্ধপরিবাহী পদার্থের যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড খুবই কাছাকাছি থাকে এবং সামান্য তাপমাত্রা বৃদ্ধি পেলেই এখান থেকে মুক্ত ইলেকট্রন এখানে চলে যেতে পারে
এখান থেকে মুক্ত ইলেকট্রন যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে মুক্ত ইলেকট্রনের গমন সম্ভব। অর্থাৎ সামান্য তাপমাত্রা পেলেই কিন্তু যোজন ব্যান্ড থেকে মুক্ত ইলেকট্রন বা ইলেকট্রন মুক্ত হয়ে পরিবহন ব্যান্ডে যেতে পারে এবং সেখানে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করতে পারে। যেমন আমি কি বললাম উদাহরণ, জার্মেনিয়াম বা সিলিকন। তাহলে আমরা যদি সাধারণ সংজ্ঞায় আসি, যে সকল পদার্থ সাধারণ তাপমাত্রায় অপরিবাহীর মতো আচরণ করে কিন্তু তাপমাত্রা বাড়ালে এরা পরিবাহীর মতো আচরণ করে, সে সকল পদার্থকে আমরা বলতে পারি অর্ধপরিবাহী পদার্থ, যেমন জার্মেনিয়াম, সিলিকন। এবার আমরা আসবো পরিবাহী পদার্থে। খুব সহজ, অর্ধ সব কিছু বাদ। এবার আমরা আসবো শুধুমাত্র পরিবাহী পদার্থের ব্যান্ড কীরকম হয় সেটা দেখব। পরিবাহী পদার্থ আমরা জানি যে সকল পদার্থের মধ্যে অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে, যেমন সোনা অত্যাধিক সুপরিবাহী, সোনা, রূপা, তামা, লোহা, এদের প্রচুর পরিমাণে মুক্ত ইলেকট্রন থাকে। এরা পরিবাহী পদার্থ, অর্থাৎ সুন্দরভাবে এরা আধান পরিবহন করতে পারে। যদি আমরা ফিজিক্সের ভাষায় আসি তাহলে এদের ব্যান্ডগুলো যদি খেয়াল করি, পরিবহন ব্যান্ড এবং যোজন ব্যান্ডের অবস্থান কেমন হয় পরিবাহী পদার্থে। যোজন ব্যান্ড আমরা এই যে দেখতে পাচ্ছি, যোজন ব্যান্ডটি নিচে এবং পরিবহন ব্যান্ড এরকমভাবে থাকে। দেখো, একটি ব্যান্ড আরেকটি ব্যান্ডের গায়ের উপর যে উঠছে, ওভারল্যাপ করে আছে, এটাকে বলা হয় ওভারল্যাপিং। এটা হচ্ছে পরিবহন আর এটা হচ্ছে যোজন। যোজন ব্যান্ড, পরিবহন ব্যান্ড পরস্পরের সাথে দেখো ওভারল্যাপিং করে আছে, অর্থাৎ যোজন ব্যান্ডের ইলেকট্রনগুলোই পরিবহন ব্যান্ডের মতো আচরণ করে। এই ধরনের এদের যোজন ব্যান্ডের ইলেকট্রনগুলোকেই আমরা বলতে পারি পরিবহন ব্যান্ড, অর্থাৎ এদের মধ্যে শক্তি পার্থক্য খুবই কম। শক্তি পার্থক্য ছাড়াই, তাপ দেওয়া ছাড়াই, কোনো রকম উত্তেজনা ছাড়াই এই যোজন ব্যান্ডের ইলেকট্রনগুলো তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে, অর্থাৎ এরা পরিবহন ব্যান্ডের ইলেকট্রনের মতো আচরণ করে। এই ধরনের পদার্থকে আমরা বলতে পারি পরিবাহী পদার্থ। অর্থাৎ যে সকল পদার্থ সাধারণ তাপমাত্রায় সুপরিবাহী হিসেবে আচরণ করে তাদেরকে বলা হয় পরিবাহী পদার্থ। আর আমরা এখানে বলতে পারি যে সকল পদার্থের যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ড উপরিপাতন বা ওভারল্যাপিং করে থাকে, এই ধরনের পদার্থকে আমরা বলতে পারি পরিবাহী পদার্থ। অর্থাৎ এই সকল পদার্থের যোজন ইলেকট্রনগুলোই পরিবহন ইলেকট্রন হিসেবে আচরণ করে থাকে। শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা দেখলাম বিদ্যুৎ প্রবাহ, তড়িৎচালক শক্তি, বিভব পার্থক্য এবং পরিবাহী, অপরিবাহী এবং অর্ধপরিবাহী পদার্থ সম্পর্কে। আগামী ক্লাসে আমরা বর্তনী সম্পর্কে বৃহৎভাবে আলোচনা করব এবং তার সাথে সাথে বিদ্যুৎ প্রবাহের দিকগুলো নিয়েও আলোচনা করব। সবাই এ পর্যন্তই ভালোভাবে পড়বে। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।